অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে বক্তব্যটি শেষ করার জন্য। ডিবেট হলো যে আমাদের প্রতীক এবং নন প্রতীকী নির্বাচন। তো কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত এই বিষয়টা খুব আর মুখ্য থাকে নাই। আলোচনাটা শেষ পর্যন্ত আমরা ডেমোক্রেসিতে চলে গেছি এবং আরও অন্যান্য ভার্সেটাইল ইস্যুতে আমরা ইনভলভ হয়ে গেছি। আমরা কতগুলা বিষয়কে এখানে বক্তব্যের মধ্যে উভয় পক্ষ থেকে অবতারণা করা হয়েছে। তো এখানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমাদের ধারণাটা পরিষ্কার হওয়া দরকার যে পৃথিবীতে গণতন্ত্র একমাত্র মতবাদ নয়। This is not the only philosophy which are very rightly have been accepted all the time of the world. The সমাজতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, তারপরে আপনার কমিউনিজম ছিল, এম্পায়ারিজম ছিল অ্যান্ড ডেমোক্রেসি। এই সমস্ত সবগুলা ফিলোসফির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদের মাধ্যমে বিভিন্ন দেশ পরিচালিত হয়েছে হাজার হাজার বছর থেকে, এবং এই পরিচালনার পরে সব মানুষ একমত হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাতে যথেষ্ট ত্রুটি থাকলেও এটাই সবগুলো থেকে উত্তম। তো সেই কারণে ডেমোক্রেসিকে সবাই প্রমোট করে এবং সবাই মনে করে যে একটা দেশের মানুষের অঙ্গীকার এবং স্বপ্ন স্থায়ীভাবে পূরণের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাটাই সবচেয়ে উত্তম ব্যবস্থা অন্যগুলোর তুলনায়। তো এখন গণতন্ত্রে যেখানে যেখানে এক্সারসাইজ হয়েছে সে সমস্ত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, ওভারনাইট কোথায়ও গণতন্ত্র ডেমোক্রেটিক প্রসেস ডিড নট গিভ দ্য চান্স টু দ্য পিপল। ওই সমস্ত দেশে যে সব অধিকার প্রতিষ্ঠিত করে ফেলছে, সব আকাঙ্ক্ষা পূরণ করে ফেলছে, কিন্তু এরপরও কিন্তু ওই সমস্ত দেশ কন্টিনিউয়াসলি দে আর গিভিং দ্য অ্যাপোর্ট ডেমোক্রেটিক প্রসেসটাকে আফোল্ড করার জন্য। তো এখন ইলেকশনের বিষয় যদি আসে, ইলেকশনের জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, এই সমস্ত নির্বাচন আছে। তো জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিতর্ক শুধু বাংলাদেশে নয়, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা পরস্পর বলতেছে যে তিনি ক্ষমতায় গেলে তার প্রতিপক্ষকে জেলে পুরে দিবেন এবং তার নামে অসংখ্য মামলা দিবেন। এখন সেখানেও ডেমোক্রেসির জন্য তারা ফাইট করছে। তারপরে ভারতে কিছুদিন আগে নির্বাচন কমিশন রিফর্ম করা হয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণের পরে সম্ভবত। তো সেটা নিয়ে আবার পৃথিবীর অন্যান্য দেশ বিভিন্ন সময় কথা বলছে। তখন ভারত আবার শক্তভাবে বলছে আমার দেশের নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে অন্যদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকা উচিত না। আমি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বলছে, উই নো হোয়াট ইজ ডেমোক্রেসি, উইল নট অ্যাকসেপ্ট এনিওয়ান টু টিচ আস অ্যাবাউট দ্য ডেমোক্রেসি। তো এই বিতর্ক সারা পৃথিবীতে আছে। এমন কোনো ধারণা নিয়ে আমাদের ইয়াং জেনারেশনের বড় হওয়া উচিত না যে ডেমোক্রেসিটা এমন একটা বিষয় যে আমার এই পাত্রে এখন কফি আছে, এটা ঢেলে আমি যদি চা দিয়ে দিই তাইলে সবাই স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তো এমন কোনো ব্যবস্থাপনা না। ডেমোক্রেসিটাকে লালন করতে হবে, পালন করতে হবে। আমি পৃথিবীতে মানুষ ডেমোক্রেসির কথা বলেন, অন্য অন্য তন্ত্রের কথা বলেন, কেন এই সমস্ত তন্ত্রগুলাকে আজকে এগুলা নিয়ে খুব আলোচনা হয়? আলোচনা এই জন্য হয়, আসলে মুখ্য কিন্তু গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, আর রাজতন্ত্র নয়। এখানে বিষয় হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষকে উন্নত জীবন দেওয়া, মানুষ সুশাসন দ্বারা পরিচালিত হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া এবং প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে বাঁচা এবং ভবিষ্যৎ জেনারেশনকে যাতে নাকি তাদের রাইটলি গ্রোম আপ হওয়াতে যে সমস্ত প্রতিবদ্ধকতা আছে অথবা বিভিন্ন সময়ে উদ্ভাবিত হয় সেগুলোকে আপনার ইলিমিনেট করা অথবা রেডিকেট করা। তো এগুলাই হলো যে আসলে মূল বিষয়। এখন আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, আমরা হোল লাইফ উই লার্ন লট অফ থিং দ্যাট দ্য লি কুয়ান ওয়াজ এ ডিক্টেটর। এবং কিন্তু আজকের সময় আমরা বলি, আমরা উদাহরণ দিই এখন সিঙ্গাপুরকে অ্যান্ড দ্য টেনিউর অফ দ্য লি কুয়ান। কুরিয়ার পার্ক যখন নাকি তারা 70-75% মানুষ 60-এর দশকের আগে দারিদ্রতায় নিমজ্জিত ছিল, তো কুরিয়ার পার্কে তখন এই দেশে ডেমোক্রেসি আছে এবং ডেমোক্রেটিক কান্ট্রি,
সিঙ্গাপুরও ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে বলা হয়েছে তার সম্বন্ধে অনেক কথা আছে, কিন্তু হি এনশিওর্ড অ্যান্ড দ্য প্রেজেন্ট ফেস অফ দ্য সাউথ কোরিয়া ইজ এক্সাম্পলারি আমাদের কাছে। তারপরে তাইওয়ানের চিয়াং কাইশাক, মালয়েশিয়ার মাহাতোর, তাদের সম্বন্ধে বিতর্ক আছে। বিতর্ক নাই এমন কোনো ডেমোক্রেটিক লিডার নাই, এবং কোনো লিডার নাই যিনি নাকি আপনার এই বিতর্কের ঊর্ধ্বে। তো আমাদের দেশের আমাদের অনেকটা একটা অত্যন্ত কণ্টকাকীর্ণ অনেক পথ অতিক্রম করে আজকের জায়গায় আমরা এসেছি। এখানে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি দল, বিরোধী দল, এখন ডেমোক্রেসি স্পিরিটটা কিন্তু এটা নয় যে কোনো কোনো বিরোধী দল যোগদান করলো কিনা। ওটা পার্টিসিপেটরি ইলেকশন ডাজ নট মিন যে অমুক দল যোগদান করতে হবে, অর্থাৎ জনগণের অংশগ্রহণ করতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হইতে হবে। এখন প্রতিদ্বন্দ্বিতা কি একই দলের ভিতরে হবে না অন্য দলের ভিতরে হবে, অথবা নিরপেক্ষ প্রার্থীদের মাধ্যম দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে, তার মাধ্যমে নির্বাচন হবে। তো সেটাকেই আসলে ডেমোক্রেটিক প্রসেস। এখন প্লাটোর কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, যার কথাই বলি না কেন, তারা মানুষের অধিকারের কথা বলছেন এবং অধিকার বাস্তবায়নের জন্য এখানে এই বিষয়টাকে পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হয়েছে। তো এখন আমাদের দেশের পক্ষাপাত নিয়ে আমি কথা বলতে গেলে অনেক বড় সময় যাবে। আমাদের এখানে থাম রুল যে কথাটা এসেছে সেটা হলো যে ডেমোক্রেসিকে যদি আমরা এনশিওর করতে পারি, তো ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি বব ডাল, দ্য রিসেন্ট very very prominent person who have lot of research about the democracy. It is a endless, it is a open end কথা বলা হয়েছে, দ্যাট ইজ এটা এখনো শেষ হয়ে যায়নি, অর্থাৎ শেষ হবে না। ডেমোক্রেসি এমন একটা ব্যবস্থা যে প্রতিদিন মানুষের যেমন মানসিকতা চেঞ্জ আসে, আমার টেকনোলজি যেরকম পরিবর্তন ঘটবে, তো পরিবর্তিত টেকনোলজিকে আমি অ্যাডপ্ট করব এবং সেখানে কিছু চ্যালেঞ্জ আসবে, তাতে সুফল আমি নেব, নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সেটাকে আমি জনমানুষের জন্য, কল্যাণের জন্য আমি সেটাকে আবার অ্যাকাউন্টেবল করব থ্রু দ্য ল অ্যান্ড বিভিন্ন প্রসেসে। তো এখানে এই বিষয়টাকে যদি আমরা, এখানে আরেকটি কথা আসছে যে আমাদের বিচার বিভাগকে যদি নির্বাচন কমিশনের অধীনে নাই, প্রশাসন অধীনে নাই, আসলে পৃথিবীর কোথাও বিচার বিভাগ এবং প্রশাসন নির্বাচন অধীনে থাকে না। এবং আর বিচার বিভাগ কনস্টিটিউশনালি এখানে তিনটা স্তম্ভ, একটা হলো লেজিসলেচার, আরেকটা এক্সিকিউটিভ, আরেকটা হলো জুডিশিয়ারি। তো জুডিশিয়ারি সবসময় স্বাধীন। এখন আপনি বলতে পারেন যে কেউ কোথায় যদি কোনো রকম ইন্টারফিয়ারেন্সের কথা বলবেন, এই সমস্ত কথাগুলো আমরা বলতে পারি, বিচ্ছিন্ন কোনো কথা কোথায় যদি কোনো কিছু হয়ে থাকে, তো এটাকে আমি জেনারেলাইজ করতে পারি না। আর এরপরে এখন প্রশাসনের কথা, প্রশাসন সবসময় সরকারের অধীনে থাকবে এবং সারা পৃথিবীতে সেটাই আছে। এখন এই প্রশাসন নির্বাচনকালীন সময় ইলেকশন কমিশনের অধীনে চলে যায় এবং ওনার চাহিদা অনুযায়ী, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রশাসন কাজ করতে হবে পারে। ওসিকে সাসপেন্ড করার, ট্রান্সফার করার, এসপিকে ট্রান্সফার করার, সাসপেন্ড করার, এরকম যারা নির্বাচনের সম্পৃক্ত কর্মকর্তা যাদেরকে অ্যাটাচমেন্টে না হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, অতএব তিনি সেটা করতে পারেন। এবং ইলেকশন কমিশনের ব্যাপার নিয়ে আমাদের দেশে বহু বিতর্ক ছিল, ইলেকশন কমিশন কিভাবে গঠিত হবে, এবং সেখানে যখন সরকাররা ক্ষমতা ছিল তাদের চয়েস অনুযায়ী করে, যেমন ভারতও এবার যারা ক্ষমতায় আছেন তারা করেছে। কিন্তু আমাদের দেশে জনগণের দাবি এবং বিভিন্ন ধরনের বিরোধী দলের বক্তব্য, ওইটা সব কিছু মিলিয়ে এখন আইন করা হয়েছে, সার্চ কমিটি করা হয়েছে, করে এরপরে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে সেটা আপনাদের সুবিধা মতো আপনারা করছেন। আমি যদি সরকারের অংশ হিসাবে কথা বলি, তাহলে আমি তো, সরকার যিনি থাকবেন তার যদি ইনফ্লুয়েন্সের কোথাও কোনো সুযোগ থাকে, সেটাকে আমরা আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। আমি পিক অ্যান্ড চয়েসে যেতে পারবো না, এটার জন্য একটা করব, ওইটার জন্য আরেকটা করব। এটা করলে তো আসলে আইনটা সর্বজনীন হবে, আইনটা কোনো আমার পছন্দের ব্যক্তি অথবা পছন্দের কারণে হবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের দেশে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম জাতির জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, একটি মাত্র স্বপ্ন, আশা নিয়ে যে আমরা পাকিস্তানের যারা বঞ্চিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি এবং ন্যায্য অধিকার আমরা পাইনি, সেগুলা সুসংগঠিত করার জন্য স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। এবং এই যুদ্ধের আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং অর্জন করার পরে আমাদের দেশকে পুনর্গঠন করার এবং মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করার এই দায়িত্বটা
জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাতে নিয়েছেন। আমি যদি এখন পরিসংখ্যান দিয়ে দেখাই দিতে চাই, এটা আমার সময় কভার করবে না, কারণ আমাকে চলে যেতে হবে। তো বাট এটা একটা আমূল পরিবর্তন ওনার 3.5 বছর টেনিয়রে আমরা দেখেছি। তারপরে সে সময়গুলোতে এখন আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, এখানে বক্তব্যে যে কথাগুলো এসেছে তার মধ্যে কিছু কিছু ফ্রিডম অফ স্পিচ। এখন ফ্রিডম অফ স্পিচ এর কথা, যা আপনার কথা বলার অধিকার অথবা আপনার যে অধিকারের কথা বলছেন, এইটা নিয়ে গতকাল আমি নিউজ দেখলাম, টেলিভিশনে দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রটেস্ট করছে, তার জন্য 20-30 জন সাংবাদিককে পিটাইয়া তারপরে জেলখানায় পাঠানো হয়েছে। এখন আমরা তো ডেমোক্রেটিক সম্মেলন মার্কিন যুক্তরাষ্ট্রে হয় এবং নাম্বার 1 ডেমোক্রেটিক কান্ট্রি, এবং যারা নাকি দোজ হু আর ডুইং কন্টিনিউয়াসলি অ্যাডভোকেসি ফর দ্য ডেমোক্রেসি টু আপহোল্ড, আমরা এগুলো দেখি। আবার সেখানে এটাও দেখি, আবার আমাদের দেশে যদি এরকম কোনো ডেমনস্ট্রেশন হয়, প্রধান বিচারপতির বাড়িতে আপনার কেউ মিছিল করে গিয়ে আক্রমণ করে, পুলিশের হাসপাতালের মধ্যে আগুন ধরাইয়া দেয়, পুলিশকে হত্যা করে, তো তখন তো এটার পলিটিক্যাল রাইট এস্টাবলিশমেন্টের জন্য প্রোটেস্ট নয়, এটা তো ক্রিমিনাল অ্যাক্ট হয়ে যায়। এখন যখন এটা নিয়ে মামলা হবে, তো তখন বলে যে পলিটিক্যাল আপনার রাজবন্দীদেরকে রাজনৈতিক কারণে জেলে পোড়া হয়েছে। তো এই সমস্ত বিষয়, সেটা আওয়ামী লীগের হতে পারে, বিএনপিরও হতে পারে, এক দল বিভিন্ন দল থাকতে পারে। তো এখন সিকিউরিটির কথা বলা হয়েছে। আমি এখানে যারা উপস্থিত আছেন, সুপার আই বিলিভ দ্যাট আই এম দ্য সিনিয়র পার্সন কম্পেয়ার টু এনি আদার অ্যাকর্ডিং টু দ্য এজ। তো আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ রাজনীতি করেছি, এবং এরপর বিভিন্ন পেশাতে থাকলেও রাজনীতির সাথে আমি কখনো একেবারেই অনুপস্থিত ছিলাম না। এই ঢাকা শহরের তেজগাঁ এলাকাতে আমার অফিস আছে, বিল্ডিং আছে। এখানে আমরা 2000 সাল পর্যন্ত রাস্তায় হাঁটতে পারতাম না দিনের বেলায়, আর আফটার সানসেট ইট ওয়াজ নট সিকিউর ঢাকা সিটি, আমাদের মা বোনরা রাস্তায় যাওয়া। তো এই দেশটা তো আজকে অনেক দূর পরিবর্তন হয়েছে। আমাদের নিরাপত্তার কথাটা যদি আমরা বলি, তাহলে নিরাপত্তা তো আমাদের আগের থেকে উন্নতি হয়েছে। আর এটা তো ওই যে বটম এন্ড কথা বলা হয়, যে এটা তো শেষ নাই। আপনার নিশ্চয়তা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার কথা বলে সেখানে মাঝে মাঝে বিতর্ক হয়, ফ্রান্সে হয়েছে, তারপরে ইউকেতে আসে। তো এটা কিন্তু আমরা কতটুকু আমার পূর্বের অবস্থার থেকে অথবা কন্টেম্পোরারি কান্ট্রির তুলনায় আমরা কতটুকু সিকিউর আছি, এই বিষয়টা সবচেয়ে বড় বিষয় হিসেবে আমি মনে করি। তো এখন এই সমস্ত এই অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফ্লুয়েন্স করা, সরকারের তো ইনফ্লুয়েন্স থাকবে, সরকার দেশ পরিচালনা করে, প্রশাসনকে সে ব্যবহার করবে, অপব্যবহার করলে সেটাকেও আবার আমলে নেওয়া হয় এবং সেটার জন্য বিচার করার ব্যবস্থা আছে। তারপরে আর এখানে এই যে মৃত ব্যক্তির ভোট দেওয়া হয়েছে, তার শিশু ভোট দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো বিচ্ছিন্ন ঘটনা, এরকম কিছু হয় না তা তো নয়। কিন্তু এটাকে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নেওয়া অথবা আইন করার মতন কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা সারা পৃথিবীতে এরকম কিছু বিতর্ক আছে, তবে এটাকে কোনোভাবে আমরা সমর্থন করি না, সমর্থন করা যাবে না। আর এরপরে দিয়ে আমাদের ডিসক্রিমিনেশনের কথা এসেছে ইলেকট্রাল প্রসেসে। অ্যান্ড ডিসক্রিমিনেশনটা ইট ইজ এ হাইপোথেটিক্যাল আর্গুমেন্ট। এখন এটা তো আসলে কম বেশি ডিসক্রিমিনেশন কোথায় কিভাবে আছে, এটা নিয়ে সারা পৃথিবীতে ডিসক্রিমিনেশনের বক্তব্য আছে, এবং এটা নিয়ে আমরা আউটরাইট একটা তাৎক্ষণিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আমার কাছে মনে হয় না, এরকম কোনো কিছু আছে বলে আর কি। তো আর এবারে নির্বাচনে করার জন্য নির্দলীয় অর্থাৎ দল মনোনয়ন দেবে না, আওয়ামী লীগের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার জন্য কোনো আইন পরিবর্তন হয় নাই, এটা একটা ভুল মেসেজ আছে। কারণ আইনটা তখন আমার মনে আছে, আমি ইউকে থেকে আসছিলাম, সাংবাদিকরা আমাকে এর পরের দিন সকালে অফিসে আসার সাথে সাথে আমাকে প্রশ্ন করেছিল। তো আমি বললাম যে আমাদের এক্সিস্টিং ল এমনভাবে আছে কেউ দলীয় এবং নির্দলীয় করা যাবে, তবে এখানে দল কোনো আইন পরিবর্তন করা হয় নাই। তো অতএব আইন পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ দলীয়ভাবে করতে পারে, কোনো দল ইচ্ছা করে সেই দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে, আর কেউ দলের প্রতীক ছাড়া নির্বাচন করতে পারে। আর দলীয় প্রতীক এবং নির্দলীয় প্রতীক, প্রতীক তো প্রত্যেকের আছে একটা, কিন্তু দলীয় প্রতীক অথবা নির্দলীয় প্রতীক, এটা নিয়ে আমার মনে হয় বিতর্কতা আছে। যেমন গত নির্বাচনগুলো, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে
আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে। তো তখন এটা নিয়ে আমরা ডিবেট ছিল, আমি বিভিন্ন সময় টেলিভিশন প্রোগ্রামে গিয়েছি, আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো এখন যখন আওয়ামী লীগ আবার মনোনয়ন দেন নাই, দলীয় প্রতীক নেই, এখন আবার আমাকে প্রশ্ন করা হয়। তো দুইটাতে ভালো মন্দের বিবেচনা আছে। এখন যদি দলীয় প্রতীক না হয় তাহলে বিভিন্ন জন আপনার দলীয় মনোনয়ন না পেয়ে দাঁড়াইতে পারে, এটা একদম ওপেন অ্যান্ড ব্যবস্থাপনা আছে। আর যদি আপনি মনে করেন যে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে সেখানে সীমাবদ্ধতা আছে। দলীয় মনোনয়ন দিলে একটা সুবিধা হলো দল একবার তাকে যাচাই করে দেয়, তখন আবার জনগণ তাকে আপনার অ্যাপ্রুভ করবে কি করবে না, জনগণ থেকে সিদ্ধান্ত হয়। আবার যদি আপনি মনে করেন যে এখানে অসুবিধার কথাটা আমার কাছে মনে হয় এটা, যে যেটা মানুষের সেন্টিমেন্ট, সেটা হলো যে আপনি যখন নাকি এরকম দলের কোনো মনোনয়ন দিবেন না, তো এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তিকেও তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অর্থাৎ উভয়টাতে ভালো মন্দ দুইটা দিক আছে। তবে আমাদের তাৎক্ষণিকভাবে এক্ষুনি আমাদের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করার, অর্থাৎ ডেমোক্রেটিক আকাঙ্ক্ষায়, যেহেতু ডেমোক্রেটিক ফিলোসফি ইজ এ ওপেন, অর্থাৎ এটা যেটা নাকি শেষটা নাই, তো সেহেতু আপনি এখানে ক্লোজ করতে পারবেন না, যে এখানে আপনি বলতে পারবেন না যে এটাই ডেমোক্রেসি। ডেমোক্রেসি কি জিনিস, ডেমোক্রেসির কতগুলা প্যারামিটার সম্বন্ধে বলা হয়েছে, অথবা প্রিকন্ডিশনের কথা বলা হয়েছে। তো এই প্রিকন্ডিশন ছাড়া আরো বহু প্রিকন্ডিশন আছে, কিন্তু এরপরেও আরো 1000 নাম্বার অফ দ্য মিলিয়ন নাম্বার অফ দ্য প্রিকন্ডিশন উইল কাম ইন ফ্রন্ট অফ ইউ। সো দ্যাট প্রিকন্ডিশনটা ইম্পর্টেন্ট না, বেসিক জিনিসগুলা আমরা কে কনসার্নে নেয় এবং প্রত্যেকটি সরকার, এবং না নিলে সেই তার এক্সিস্টেন্স দেবে। যেমন আমাদের দেশে সামরিক শাসকরা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পর দিয়ে কি করছেন, দেখা গেছে জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব ক্ষমতা আসলেন, তো ক্ষমতা এসে ক্ষমতা থাকার জন্য ওনারা দল বানাইতে হয়েছে, একজনে বিএনপি বানাইছেন, আরেকজন জাতীয় পার্টি বানাইছে। কি কারণে? আলটিমেটলি ফর হিজ ওন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি ইন পাওয়ার। ডেমোক্রেসি ছাড়া, পিপল উইল ছাড়া তিনি কন্টিনিউ করতে পারবেন না। তো এই জন্য উনি এটা করেছেন। অর্থাৎ ডেমোক্রেসি ইট ইজ এ প্রসেস, যে প্রসেসটা কুড বি ইউজেবল বাই এনিবডি এলস। তো এটা নিয়ে আমাদের কাছে আমার মনে হয় যে বিতর্কটা ছিল, এগুলা নিয়ে খুব একেবারে কনক্রিট কত একটা জায়গায় চলে আসার কোনো আমার মনে হয় সুযোগ নাই। আর হঠাৎ করে আমার রাষ্ট্রের ব্যবস্থাপনা একেবারে আমূল পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। আমরা চরম দারিদ্র ছিলাম আমাদের দেশে। আমি যখন ছোট্ট ছিলাম, আমি কয়েকদিন আগে এনডিসিতে একটা বক্তৃতা দিয়ে বলছিলাম যে ইট ইজ এভিডেন্সুয়াল, রেকর্ড ওয়াইজ আমি বললাম যে it was more than 72% was people suffering by poverty. আজকে আমরা সেটা 18%-এর কাছাকাছি আনতে পেরেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো 17% লোকের এখন দারিদ্র, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে আপনার ক্রাইটেরিয়া অফ দ্য পভার্টি সে অনুযায়ী। তারপরে আমরা যেখানে নাকি আমাদের মাত্র 10% লোকের ইলেকট্রিসিটি ছিল, আজকে সেখানে 100% লোকের ইলেকট্রিসিটি আছে। It is also one of the achievements of the democracy. তারপরে দিয়ে আমার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা যেখানে নাকি 12% ছিল, সেখানে আজকে সেখানের মধ্যে 78%, 83% আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। আমাদের যেখানে নাকি এনরোলমেন্ট 40% ছিল, আজকে সেখানে স্কুলে যাওয়ার সংখ্যা হয়েছে প্রায় 100 এই অ্যাচিভমেন্টগুলো আমাদের আছে। ইন্টারনেটের কানেক্টিভিটি অথবা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের কানেক্টিভিটি আমাদের ছিল খুব স্বল্প সংখ্যক, আজকে 100% আছে। তো এবং আজকে নো ওয়ান লিভ বিহাইন্ড। আমরা যারা কোস্টাল এরিয়াতে বসবাস করে, হিলে বসবাস করে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আইন আছে, ব্যবস্থাপনা আছে, এবং তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হয়। তাহলে কি এটা কি আপনি কি ডেমোক্রেসি ফুলনেসের কথা বলবেন না? আর ডেমোক্রেসি স্টিল all the countries, those who are enjoying democracy process 200 years in Europe, they are also fighting to uphold and make secure the democracy. আর ইলেকশনে ভোট দেওয়ার ব্যাপারে কথা বলেন, যেমন আমার সাথে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান
ইলেকশন হলো আমাদের দেশে কত তারিখে, 9 তারিখে সম্ভবত আমার সাথে দেখা করলো। 7 তারিখে মনে হয় ইলেকশন হলো, না কয় তারিখে ইলেকশন হলো, 7 তারিখে দেখা করলো আমার মন্ত্রণালয়ের অফিসে। তো সে আমাকে বলল, ইট ইজ অ্যামেজিং পার্সেন্টেজ অফ দ্য পিপলস আই হ্যাভ সিন কম্পেয়ার টু দ্য ইউএসএ। তো তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ইউএসএ, বলে সেখানে তো 1 মাসের ইলেকশন হয়, আর এখানে তো 8 ঘন্টার ইলেকশনে মানুষ যতজন ছিল, ইট ইজ আই কুড নেভার এভার সি ইন ইউএসএ। তো আমি নেদারল্যান্ডে গেলাম, তো ওরা বলল যে ওদের ঘর থেকে বসে ইমেইলে ভোট দেওয়ার ব্যবস্থা আছে, এবং আপনি পোস্ট অফিসের মাধ্যম দিয়ে ভোট পাঠিয়ে দিতে পারেন, ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেন, মানে ভোট দেওয়ার সকল সুযোগ আছে। তারপরেও তারা 25% হয় নাই বলে তাদের নির্বাচনকে, তাদের কনস্টিটিউশনাল বাইন্ডিংটা যে 25%, অর্থাৎ কত পার্সেন্ট, 25% অথবা 40% না হলে আবার এই নির্বাচন বাতিল হয়ে যাবে, তাদের বাতিল হয়ে গেছে। তো সেখানে সমস্ত রাইটে এস্টাবলিশ করা হয়েছে, তারপরে মানুষ ভোট দিতে যায়নি। তো আমরাও আসলে মানুষকে ভোটে পার্টিসিপেট করার জন্য বিভিন্ন পদ্ধতিতে ইন্সপায়ার্ড করা হচ্ছে। আর বিরোধী দলের বিষয়ে যে বিষয়গুলো আসে, বিরোধী দলে যেমন আমি নিজে বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম দীর্ঘদিন পর্যন্ত, এবং বিরোধী দলের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়, আসলে বিরোধী দল যদি নির্বাচনে অংশ না গ্রহণ করে, সেখানের মধ্যে আপনি লেভেল প্লেইল্ডের কথা বলা হয়। তো লেভেল প্লেইল্ড ইট ইজ এ হাইপোথেটিক্যাল ওয়ার্ড। আপনি তো লেভেল প্লেইল্ড তো আপনি বানাইতে পারেন। আপনি যদি ইলেকশন করেন, আমি ইলেকশন করি, আমার দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্যার ডারউইনের কথা। তো আপনি এর বাইরে কি করে যাবেন? আপনি ইলেকশনে না আসলেন, যদি না আসেন, আর এখানে আপনার উভয় পক্ষেরই দায়িত্ব আছে। আপনার গ্রেট ব্রিটেনের কথা যদি আমি বলি, কত বছর পর্যন্ত লেবার পার্টি আর ওই রিপাবলিকান কি পার্টি, যে হ্যাঁ, তো ওরা আজকে ইলেকশন করছে, কিন্তু লেবার পার্টি আজকে 30-40 বছরের মধ্যে মনে হয় সরকার গঠন করতে পারেনি। বাট তারা কিন্তু ইলেকশনে যোগদান করা, ইলেকশনে পার্টিসিপেট করা থেকে নিজেদেরকে বাদ দেন নাই। তো তারা ইলেকশনে পার্টিসিপেট করে। তো পার্টি, হ্যাঁ, ভারতের কংগ্রেস তো ক্ষমতার থেকে নেয় আজকে 15 বছরের মতো, 10-15, বাট নির্বাচন করছে। তো নির্বাচন না করাটা, এটা না করলে ডেমোক্রেসির জন্য সরকারের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব নয়, কথা ঠিক না। এখন ডেমোক্রেসি ওয়ান্টস টু মেক ইট সাস্টেইনেবল কোর্স অফ অ্যাকশন, তাইলে ইউ হ্যাভ টু অলওয়েজ ইন প্রেজেন্স, আপনাকে অ্যাবসেন্ট করতে পারবেন না। পাকিস্তানে দেখা গেছে ইমরান খানের দলকে ব্যান করে দিছে, তার সাথে সম্পৃক্ত আছে এমন কোন লোক পেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ এভিডেন্স আছে। কিন্তু তার সত্ত্বেও তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সবাই বলেছে, কিন্তু সব সময় করেছে। আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগকে বলি, আমার মনে হয় গোটা তার আওয়ামী লীগের লাইফে একটা নির্বাচনে 1986 সনে মনে হয় সম্ভবত করে নাই, এটা একটা কালেকটিভ ডিসিশন ছিল। আর কিন্তু সব সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে আপনি কি করে আপনার অবস্থানটা সুসংগঠিত করবেন? এটা শুধু দলকে নয়, মানুষকে আপনার আইডিওলজিটা কি করে বিতরণ করবেন। আর ভোট কেন্দ্রে শুধুমাত্র প্রশাসন দিয়ে আর অন্য কোনো মতবাদ দিয়ে আপনি ইলেকশনকে সিকিউর করতে পারবেন না। পারার জন্য আপনাকে উভয় পক্ষের পার্টিসিপেশন থাকলে win-win সিচুয়েশনে, then if the vote have been held, then you can create confidence that the democratic process or the participatory process, either you will win or you could not, that এটা এনশিওর হবে। তো আপনার সবাইকে ধন্যবাদ। আমি অনেকক্ষণ কথা বললাম। আমি মনে করি আমাদের এখানে যে ছায়া সংসদ কিরণ সাহেব যেটা করেন, তাকে আমি ধন্যবাদ জানাই। এরকম ডিবেট হবে, এবং এই ডিবেটের মাধ্যম দিয়ে যারা অংশগ্রহণ করে, আমাদের তরুণ প্রজন্মের সন্তানেরা, তারা সুযোগ পায় নিজেদেরকে গ্রোম আপ করার। একটা কথা আমার বর্তমান লাইন বলবো, যে আমাদের কতগুলো কনস্টিটিউশনাল পজিশন আছে, আমরা যদি এগুলোকে অসম্মানিত করে ফেলি। আমি ছোটবেলা থেকে যে পরিবারের জন্ম, শিক্ষককে অত্যন্ত মর্যাদা করার জন্য পা ধরে সালাম করার যে রেওয়াজ ছিল, ও কখনো স্যারের সামনে
এবং সামনে দিয়ে হেঁটে না যাওয়া, এই সমস্ত বিষয় ছিল। এলাকার মুরব্বীদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা, এবং এই মুরব্বীদের মধ্যে সবাই ফেরেশতা, এই কথাটা ঠিক না, কিন্তু আমার জন্য কোনো অপশন ছিল না আমার বাবার পরিবারের পক্ষ থেকে আমার মুরব্বীদেরকে সম্মান না করার। তার ত্রুটি আমার দেখার বিষয় নয়। তো এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে মর্যাদা সৌজন্যে, আমরা যদি বিচারপতিদেরকে, আমরা যদি নির্বাচন কমিশনকে, পুলিশ প্রশাসনকে, এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে যদি যাচ্ছে তাইভাবে আমরা কথা বলার একটা কালচার ডেভেলপ করি, তাইলে কিন্তু এটা আমাদের জাতির জন্য কখনো কল্যাণকর হবে না। আমার শিক্ষকদেরকে কলেজ ইউনিভার্সিটিতে আমরা এখনও, যখন নাকি আমি এখনও আমার অজান্তে আমি মন্ত্রী, কিন্তু কিছুদিন আগে আমি একটা আমার ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিটিং গিয়ে সেখানে একজন প্রবীণ শিক্ষককে পেয়ে আমি বাহাদুরি সালাম করছি। তো এটা আমার হাজার হাজার মানুষের সামনে। তো আমরা এই কালচারটা আমি ছোটোবেলা থেকে অ্যাডপ্টেড হয়েছি বলে আমাদের মধ্যে এটা আমি বলতে পারি না, অথবা আমাদের মজ্জাগতভাবে আছে। তো আমরা এমন কিছু শিক্ষা দেওয়া উচিত না যাতে নাকি, যেমন রাষ্ট্রপতিকে আমরা বলি মহামান্য। তো রাষ্ট্রপতি যে ব্যক্তি, উনি মানুষ, উনি তো একবারে ফেরেশতা না, কিন্তু মহামান্য শব্দটা কনস্টিটিউশনালি অ্যাপ্রুভ, আমি মহামান্য বলি, আর বলাটাই আমার মনে উচিত। আমরা প্রত্যেকটা পদকে সম্মান করব। যিনি পদে থেকে পদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন না, তার ওই ব্যক্তির আমরা সমালোচনা করব। তাইলে আমরা জাতিগতভাবে একটা সম্মানিত এবং জাতির আকাঙ্ক্ষা পূর্ণের জন্য একটা ভালো অবদান রাখতে পারবো। আজকে হয় নাই, আগামী দিন হবে। এক সময় চরম দারিদ্র ছিলাম, আমরা আজকে দারিদ্র নই। এক সময় আমি যখন বিদেশে যেতাম, আমার আর্লি লাইফে আমরা অনেক ডিসগাস্টিং সিচুয়েশন ফেস করতাম, আজকে কিন্তু সে অবস্থা আমাদের নাই। আজকে পৃথিবীর বহু দেশে আমাদের দেশে আসে বিভিন্ন বিষয়ে নেগোসিয়েশন করার জন্য। আগে আমি যখন নাকি প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হই, এর আগে দেখা গেছে যে আমাদের বাজেটে আসলেই ফাইন্যান্স মিনিস্টাররা প্যারিসে যাইয়া কনসোর্টিয়াম মিটিংয়ে যে অপেক্ষা করতেন, ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ করতেন জাস্ট বাজেটারি সাপোর্টের জন্য। আজকে আমরা যাই না, আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি যায়, ফাইন্যান্স মিনিস্টার তো দূরের কথা, যাইয়ে তাদের থেকে আমাদের টাকা, অর্থাৎ আমাকে এভাবে কম্পিটেন্ট করেছি, সো দ্যাট উই আর নট ডিপেন্ডেন্ট অন এনিবডি এলস। আপনি নির্ভরশীল থাকবেন, আপনি কে সবাই সুযোগ নেবে। তো আমি আশা করি তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে যে দলের মানসিকতা, রাজনীতি এক একজন এক একটা দলের প্রতি আকৃষ্ট থাকতে পারে, এবং তাতে কোনো এটাকে আমি প্রশংসা করব, এটাকে আমি কোনো দোষণীয় মনে করব না। সবাই আওয়ামী লীগ করবে এটা ঠিক না, এবং কেউ সবাই বিএনপি করে এটাও ঠিক না, কিন্তু পরস্পরের মধ্যে এটা ডিবেট হবে এবং মত পার্থক্যগুলোর মধ্যে আলোচনা হবে, সেখানে ভালো কিছু ইনোভেট হবে, এবং তার মাধ্যম দিয়ে সবার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ রচিত হবে, এবং ভালো মানুষ হবে, এবং ভালো মানুষের একটা দেশ হবে, গর্বিত বাংলাদেশ হবে। 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমরা সার্থক মনে করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আচ্ছা, আওয়ামী লীগ কেন্দ্র থেকে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচন না করার সিদ্ধান্ত থাকলেও সে বিষয়ে কোনো স্পষ্টতা দেখা যাচ্ছে না। এটা আসলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে আমার অন্তর্ভুক্তিতা নাই। তো অতএব এখানে এই সিদ্ধান্তটার বিষয়ে আমি কথা বলার জন্য উপযুক্ত ব্যক্তি নই। তারপরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় থেকে একেবারে দলীয় করা হলো, আবার এখন দলীয় থেকে নির্দলীয় করা হলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বারবার স্থানীয় সরকার নির্বাচনের নীতি পরিবর্তন করা হচ্ছে সরকার দলীয় স্বার্থে। এই বিষয়ে আপনি কি মনে করেন? আসলে বিভিন্ন ব্যবস্থাপনা সারা পৃথিবীতে পরীক্ষা করা হয়েছে। রাজতন্ত্র ছিল, সমাজতন্ত্র ছিল। সমাজতন্ত্রের জন্য মাও সেতুংয়ের 50 লক্ষ লোক একসাথে মিছিল করেছেন। এখন সেখানে দেখা গেছে পরে রিফরমেশনের কথা আসছে। রাশিয়াতে গণতন্ত্র সমাজতন্ত্র যখন আসে, তখন সারা পূর্ব ইউরোপের সব মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সে সমাজতন্ত্রের জন্য, কিন্তু পরবর্তীতে আবার তার উল্টাটাও আমরা দক্ষ না। মানুষ সময়ের ব্যবধানে সবগুলোই পরিবর্তন হয়, পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়ে কোনটা উত্তম, এক সময় এটা মনে করা হয়েছে যে এটা উত্তম হবে, কিন্তু পরবর্তীতে হয়তো তারা অন্যটাকে উত্তম মনে করেছেন, সেই জন্য তারা তাদের অবস্থান পরিবর্তন। তৃণমূলে বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচনে ইসির কোনো নিয়ন্ত্রণ নেই, সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকার ও প্রশাসনের। দেশে বর্তমান কোনো রাজনীতি নেই,
নির্বাচনও নেই, তাই আমরা অংশ নিচ্ছি না। আপনি মনে করবেন নির্বাচনের অবস্থা সরকারের ও প্রশাসনের নিয়ন্ত্রণে। এটা আসলে একেবারেই ওনার ব্যক্তিগত কথাবার্তা। প্রত্যেকে আমরা এরকম কথা বলতে পারি। আমি আমার সামনে বসে থাকা কোনো মানুষকে আমি পুরুষকে মহিলা ভাবতে পারি, বলতে পারি। আমি বলার মধ্যে দিয়ে উনি হয়তো কষ্ট পাবে, কিন্তু আমার কথাটা মিথ্যা হবে, কিন্তু আমার বলার অধিকার তো আছে। এখন এরকম নারীকে পুরুষ বলার, পুরুষকে নারী বলার, অথবা কোনো ব্যবস্থাই নাই এরকম বলাই যায়, কিন্তু এই বলার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। তবে আমি মনে করি না বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ হয়ে গেছে। আমি এটা মনে করি না বাংলাদেশের আর মানুষের জন্য কিছু করার এই কোনো সরকারের আর নাই, এটা আমি মনে করি না। আমি মনে করি আমাদের এখনো বহু দূর যেতে হবে। আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ব, যখন আমাদের কোনো লক্ষ্য ছিল না, উদ্দেশ্য ছিল না। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের লক্ষ্যমাত্রা স্থির করেছে। আমরা যখন নাকি $329 পার ক্যাপিটা ইনকাম কান্ট্রি ছিলাম, আজকে আমরা $2824 পার ক্যাপিটা ইনকাম কান্ট্রি হয়েছে। আমাদের যেখানে নাকি আমাদের 2 কোটি টনের বেশি নিচে খাদ্য উৎপাদন হতো, 50% মানুষ না খেয়ে থাকতো, আজকে আমাদের 4 কোটি টনের বেশি খাদ্য উৎপাদন হয়। আমাদের বিদ্যুতের কথা বললাম, যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ছিল, আজকে সেখানে 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তো এই সমস্ত বিষয়ে আমরা কথা বলতেই পারি। ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত 10 গুণ বাড়ানোর কারণে তার দলের অনেকের পক্ষে প্রার্থী হওয়া সম্ভব হচ্ছে না। জামানত বাড়ানোর বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটা একেবারে নির্বাচন কমিশনের বিষয়, এটা আমাদের বিষয় নয়। আমি মন্ত্রী হিসাবে এবারে আমার কোনো মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চলমান সামগ্রিক চরিত্র স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীনদের একচ্ছত্র অধিপত্য ও প্রশাসনের ভূমিকা অন্য কারো প্রার্থী এই নির্বাচনে টিকে থাকা চ্যালেঞ্জের। মুজিবুল হক চুন্নু এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? যেহেতু এবার তো কোনো দলীয় নির্বাচন হচ্ছে না, যেমন আমার নির্বাচনী এলাকাতেও নির্বাচন হচ্ছে, তো সেখানেও দেখা যাচ্ছে আমাদের দলের থেকেও একাধিক প্রার্থী আছে, অন্য দল থেকেও আছে। তো সেখানের মধ্যে একচ্ছত্র অধিপত্য বিস্তার কি করে করবে? তো আমি মনে করি যে এখন কোথায় কোথায় বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটলে এটাকে, যেমন আমাদের এখানে বলা হয়েছে বগুড়াতে একজনকে নির্বাচন প্রার্থী হবে বলার পরে যে তাকে জেলে দেওয়া হয়েছে। এখন এরকম কোনো সুযোগ রাষ্ট্রের আছেন বলে আমার কাছে মনে হয় না। এবং যদি কেউ এরকম কিছু করে থাকে, এটা অপরাধ করেছেন, অবশ্যই তাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে তিনি আবেদন করতে পারেন, অবশ্যই বিচার পাবেন। দলীয় প্রতীকবিহীন নির্বাচন 2015 সালে সংশোধিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা? এটা আইনের কোথাও কোনো সাংঘর্ষিক নয়। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে আইনের কোনো সাংঘর্ষিক কিছু নাই। তিনি দলীয় প্রতীক নিয়েও নির্বাচন করতে পারেন, অথবা দলীয় প্রতীক ছাড়াও নির্বাচন করতে পারেন। অতএব এটা আমি মনে হয় বক্তব্য পরিষ্কার করেছি। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর প্রতীক ছাড়া নির্বাচন করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। এটা ওনার বক্তব্য, ওনার কাছ থেকে উত্তর পাওয়া আমার মনে সুযোগ আছে আপনাদের। তবে আমার পক্ষ থেকে আমি মনে করি না, আমি নিশ্চিত যে আইনের এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি মনে করি, আমি যাহা বিশ্বাস করি, আমি যে দলের পক্ষে আমার সমর্থন, দলের প্রতি আমার সমর্থন আছে, সেই দলের সত্য মিথ্যাকে আমি প্রমোট করতে হবে একেবারে খুব ব্রডলি, এটাকে আমি মনে করি না। যে আমরা মনে হয় যেন অন্য দলেরও যদি ভালো কিছু থাকে, সেটাকে আমাদের মধ্যে, অন্তত মানুষের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে সহাবস্থানের জন্য আমরা এরকম কিছু খুঁজে বের করা দরকার। যেমন আমার দল আছে, আমি মন্ত্রী এখন, এবং আমি পাবলিকলি কথা বলতে গেলে হয়তোবা কোথায় কোথায়ও আমাকে কৌশল অবলম্বন করতে হবে, কিন্তু আমি মনে করি আমার সামনে যারা ডিবেট করেছেন, এই ডিবেটের সাথে যারা সম্পৃক্ত অথবা যারা সামনে আছেন, আমাদের সবার মধ্যে দলের প্রতি আমার আনুগত্য থাকবে, কিন্তু দলের ত্রুটি বিচ্যুতির ব্যাপারে যদি আমি কথাবার্তা না বলার চেষ্টা করি নিজেদের মধ্যে, তাহলে এক সময় এই দল আমার জন্য কল্যাণ বয়ে আনার যে স্বপ্ন, সেটা পূরণ হবে না। তো অতএব আমাদের দলের অভ্যন্তরীণভাবে আমি যে দর্শনে মানসিকভাবে পোষণ করি না কেন, আমি কিন্তু সেই কাজটা করতে হবে।
তো আমি সবার মধ্যে সম্প্রীতি থাকা দরকার। আমি কিছুদিন আগে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কয়েকজন কংগ্রেসম্যান এসেছে, সেখানে ডেমোক্রেটরা আছে, রিপাবলিকানরা আছে, একসাথে একই ফ্লাইটে আসছে এবং একই বিষয় নিয়ে কথা বলেছে, তাদের ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে, কিন্তু তারা একসাথে আছে। তো একসাথে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা যদি কথা বলা বন্ধ করে দিই, তাহলে হবে যে এক সময় দেখা যাবে যে কি আমাদের মধ্যে সমাধানের যে সুযোগটা আছে সেটা আর কখনো হবে না। আর ডেমোক্রেসি ডিবেট হবে, বাট উইল ওয়ার্ক টুগেদার, হোয়াট এভার দ্য ডিসিশন ফাইনালি উইল অ্যাপ্রুভ। অনেক ধন্যবাদ। নুপুর, একটা প্রশ্ন করতে